বাংলাদেশের অস্থির রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনশন হচ্ছে। বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল। কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত, এনসিপি, ইউনুস এবং অন্যরা, সেটাই তারা এখন বিবেচনা করছে। আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল। বোঝা গেল বিষয়টি। ধৈর্য ধরুন, আরো অনেক কিছু বিস্ময়কর দেখার জন্য। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা, কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ, মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। দুই মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে, ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম, ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়। সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না,
সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে, বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি, তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সেই রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন। বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছে, এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে,
তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিন হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল অকুল দুকুল হারানো অবস্থা তাদের। কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন। কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন, ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন। আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোক টোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনূস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব মোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনূসের। জানতে চাইলেন সঞ্চালক, কেন, কিভাবে? বললেন, লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনূস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন, না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে। শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনূস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান, কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন। এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে। বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপমানিত হয়ে গেছে। আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের এক সময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুল হারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি। বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি,
পল্টনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না, খুব শিগগিরই তারেক রহমান আসবেন, এখানে বক্তব্য রাখবেন। তারেক রহমান এসেছেন? আসেন নাই। তার কাছে হয়তো অনেক তথ্য আছে। তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্নবিলাসী হয়েছিলেন। কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত, এনসিপি, ইউনুস এবং অন্যান্যরা, সেটাই তারা এখন বিবেচনা করছে। আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল। বোঝা গেল বিষয়টি। ধৈর্য ধরুন, আরো অনেক কিছু বিস্ময়কর দেখার জন্য। ওরা যে মুক্তিযোদ্ধার দল বলে দাবি করে আজকে সমাবেশ করে, এই যে লজ্জা করে না হাফিজদের। আপনি নিজেই তো লিখেছেন যে খালেদা যাকে নিতে এসেছিলেন, লোক পাঠিয়েছিলেন, খালেদা যে যাননি জেনজিয়ার ইয়া থেকে, ইয়ের জানজুয়ার এখান থেকে। উনি তো নিজেই লিখেছেন, উনি যে পছন্দ যে 3রা নম্বর যে মোহাম্মদটা হয়েছিল, হাফিজ তো খালেদ মুশাররফের সাথে ছিলেন, মেজর ইকবাল ছিলেন, পরে তার বিএনপিতে গিয়েছিলেন তার বাঁচানোর জন্য। এরা ডাবল স্ট্যান্ডার্ড করে আর যাচ্ছে। এখন যখন এসে ওদেরকে ঘুমে, ওই যে আমাদের সিলেটে বলে নাকি ঘুমে হাঙ্গা করা, এটা আমি বলতে চাইছি। এই যে ঘুমের মধ্যে রেখে লন্ডন সামিট তারেকের সাথে, তারপরে মাথা হাতিয়ে হাতিয়ে যখন ওদের কার্যসিদ্ধি দস্তখত নিয়ে গেল, জামাত স্লোলি স্লোলি তার রাজনীতির যে অংশ, যে মূল ধারার স্লোলি স্লোলি আস্তে আস্তে সে কাজগুলো করে আজকে যখন সময় এসেছে, উনাদেরকে যখন ফাঁকি দিয়ে সনদে স্বাক্ষর করিয়ে নিয়েছে কাবিন নামায়, এই যে বলতে কি লজ্জাকর কথা, কাবিন নামা একটা রাজনৈতিক দলের কে বলতেছে, ওরা এই নাবালক ছেলেরা বলতেছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে এদেরকে বুড়িগঙ্গায় ধুয়ে নিতে হবে বিএনপি নেতাদেরকে। জামাত কি বলতেছে যে একটি এই এরা নির্বাচনকে পিছাতে চায়, নির্বাচন যাতে না হয়, অনিশ্চয়তার দিকে যেতে চায়। এই তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বটা, যার কারণে আজকে মির্জা ফখরুলকে বলতে হচ্ছে যুদ্ধ পরে। 2 দিন আগে বললেন বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, আজকে বলতেছেন যুদ্ধ পরে। যুদ্ধ জামাত আজকে ওনারা বলতেছেন, সালাউদ্দিনকে কোন জায়গায় দেখলাম বলতেছেন যে একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। এতদিন সেই কথা ছিল, মনে ছিল না। সুতরাং এই যে ডাবল স্ট্যান্ডার্ড তাদের রাজনীতির চরিত্র, এদের শুরুটাই যে ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে, এবং এই দেশটাকে নিয়ে এরা ভাবে না, এরা ক্ষমতাকে নিয়ে ভাবে, সেইটাই তাদের মূল কথা। যে কোনো ভাবে দরকার হলে ইউনুসের পায়ে ধরবে, গোপনে গিয়ে পায়ে ধরবে, সবার পায়ে দরকার হলে যে ডক্টর শফিকের পায়ে ধরবে গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। জামাত মনে হয় এইবার আর ছাড় দিবে না, জামাত এদেরকে ছাড় দিবে না। জামাত দেখতেছে ক্ষমতা যাচ্ছে, অন্যদিকে এনসিপি কি বলতে 2 দলকেই ধরতেছে। কিন্তু আবার আজকে হাসনাতের মুখে একটা কথা শুনেছি, আমি পড়েছি, এই যে দেশের 2টি পক্ষ, এখন একটা সংস্কারের পক্ষে, একটি সংস্কারের বিপক্ষে। ওরা কিন্তু বিএনপি কে সংস্কারের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ জামাত, এনসিপি ওরা এক কাতার দাঁড়িয়ে গেছে, সব ইসলামী দল। আরেকদিকে এখন বিএনপি ছাইরা দেবে, কান্দামাসি, ভিক্ষা চাই না, কোনোভাবে নির্বাচনটা তারা করে দিতে চায়, কিন্তু পারবে কি? এইটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। বিএনপির তোপের মুখে জামাত, এটা আমি আসলে একমত না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাতের তোপের মুখে বিএনপি। কার্যত বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির কোনো ক্ষমতা নেই, তোপ দাগা তো দূরের কথা। ওরা মানে কি বলে যে ওই জামাত ইসলামের একটা চুল নাড়ানোর ক্ষমতাও এখন বিএনপির হাতে নেই। বিএনপির এই গলাবাজি ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কোনো চিন্তা চেতনা নেই, কোনো আইডিওলজি নেই, কোনো কিছু নেই। বিএনপি এই মুহূর্তে না, বিএনপি শুরু থেকেই একটা লিমিটেড কোম্পানি, যে কোম্পানির একজন চেয়ারম্যান থাকে, কিছু ডিরেক্টর থাকে, আর বাকি সব হচ্ছে ভোক্তা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি এই 2024-এর জুলাই আগস্ট যে জঙ্গি হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপর তাদের একটা সম্ভাবনা যে তৈরি হয়েছিল, তারা শুরু থেকেই তাদের কোম্পানি সেটা মিস করে গেছে।
বাংলাদেশের রাজনীতিতে যতগুলো বাংলাদেশ স্বাধীনের পর আমার দুজন সিনিয়র আলোচক রয়েছেন, ওনারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তার পরবর্তী ঘটনা দেখেছেন, আমি তার আরও পরে আমার জন্ম। তারপরে ইতিহাস যা বলে যে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, কতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে, তার সামনে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের আদর্শকেই সামনে আনা হয়েছে, তাকে দিয়েই মোকাবেলা করা হয়েছে। সেটা জেনারেল এরশাদের বিরোধী জিয়ার বিরুদ্ধে আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন, প্রত্যেকটি আন্দোলন। ইভেন এই 2024 সালের যে জঙ্গি হামলা আপনি ঘটিয়েছে বাংলাদেশে, আপনি দেখবেন খেয়াল করে, সেই জঙ্গিরাও মাথায় কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে নেমেছিল। তারা জাতীয় সঙ্গীত, তারা ওই শহীদ মিনার, তারা মুক্তিযুদ্ধ স্তম্ভ, তারা বঙ্গবন্ধুর ভাষণ কোড, তারা মুক্তিযুদ্ধের স্লোগান কোড করে করে কিন্তু তারা এই জঙ্গি হামলাটা করেছিল। যদিও এটা একটা প্রতারণা, এটা একটা বিশ্বাসঘাতকতা, কিন্তু তারা মুক্তিযুদ্ধটাকেই ব্যবহার করেছিল। কিছু অবুঝ মানুষ, কিছু বোকাচোকা মানুষ যারা এই ফাঁদে পা দিয়েছিল। তারপরেই তো ইউনূসও তো তার বক্তব্যে বা তিনি মানে আমেরিকায় তার পরবর্তী সময় যে ক্লিয়ার করেছে, একটা ম্যাটিকুলাস ডিজাইন, সেই ম্যাটিকুলাস ডিজাইনের পার্টটাই ছিল মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বাংলাদেশ বারবার উদ্ধার হয়েছে, বাংলাদেশকে ডুবাতে হলেও সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করতে হবে, তার পার্ট ছিল। তো সুতরাং আমি যে কথাটা বলছিলাম যে বিএনপি পথ হারিয়েছে 5ই আগস্টের পরে। কখন? যখন 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে, যখন বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করা হয়েছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের সঙ্গে তারা তাল মিলিয়েছে, সেদিনই কিন্তু বিএনপি পথ হারিয়েছে। এবং তাদের আরেকটা বিষয় যে পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা, এগুলোকে যখন তারা জামাতের সুরে সুর মিলিয়ে, এই জঙ্গি বাচ্চা কাচ্চাদের সুরে সুর মিলিয়ে যারা যখন চলতে শুরু করেছে, তখনই কিন্তু বিএনপির রাজনৈতিক কবর রচনা হয়ে গেছে। কিন্তু বিএনপি যেটা বললেন আমাদের সুজাত ভাই, যে ওদের তো দলের এই যে প্রধান, তার তো মাথায় ঘিলু নেই, তার চাই ক্ষমতা, সেটা যে কোনো বিনিময়ে হোক। সে এই ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে গেছে। ইউনূস তাকে বিভিন্ন কায়দায় বলেছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রধান দল তুমি, তোমাকেই ক্ষমতায় বসাবো, তুমিই প্রধানমন্ত্রী, এবং ভাবি প্রধানমন্ত্রী ধরে নিয়েছেন। এমনভাবে তিনি শো অফ করেছেন যে দেশের প্রধান উপদেষ্টা তিনি চলে গেছেন লন্ডনে একটা পার্টির নেতার সঙ্গে দেখা করতে, কোনো কাজ নেই, এটি ছিল মুখ্য কাজ। এবং সেখানে তো সেখানে চলে গেছেন, সেটা তো মামলা তো আছে, ইউনূস নিজেই মামলা ঘাড়ে নিয়ে প্রধান উপদেষ্টা আছেন সংবিধান লঙ্ঘন করে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি তাদের মোটামুটি যতটুকু ছিল তাদের কফিনের শেষ প্যারাক মেরে দিয়েছে নিজেরাই। এখন যে পরিস্থিতিতে আপনি এসছেন যে বিএনপির তোপের মুখে জামাত না জামাতের তোপের মুখে বিএনপি, এটা প্রশ্ন না। আমার কাছে যেটা মনে হয়, যেটা শাহাবুদ্দিন ভাই বলেছেন, এটিও ইউনূসের মেটিকুলাস প্ল্যান। এটি আসলে দরদামের বিষয়, কে কতটুকু নেবে, কার কতটুকু দরকার, সেটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা। না হলে দেখে যে জুলাই সনদ, আমি এটাকে বলি জঙ্গি সনদ, যে জঙ্গি সনদটি স্বাক্ষর হলো, এই জঙ্গি সনদটি কাদের জন্য, কাদের রক্ষার জন্য, কাদের জন্য? এই ছাত্রদের জন্য যারা জঙ্গিপনা করেছে জুলাই আগস্টে, সেই জঙ্গিদের সেভ করার জন্যই জুলাই সনদ, তাদের স্বীকৃতির জন্যই তো জুলাই সনদ। তাহলে সেই জুলাই সনদে সেই জঙ্গিরা যে রাজনৈতিক দলটি করেছে এনসিপি, তারা কিন্তু স্বাক্ষর করে। সেখানে যে স্বাক্ষর করলেন কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু স্বাক্ষর করেই ক্ষান্ত হননি, উনি আবার স্যালুট দিয়েছেন, মানে এত খুশি হয়েছেন সবাই, এনসিপি তো এলো না, আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম, ভাবটা এরকম। সুতরাং বিএনপি ক্ষমতার লোভে, তাদের তো আদর্শ ছিল নাই, সুজাত ভাই পরিষ্কার করেছেন বিএনপি প্রতিষ্ঠা হয়েছে কিভাবে, কারা এই দলটি নেতৃত্ব দিয়েছেন। শরীফ শাহাবুদ্দিন ভাই বলেছেন যে মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে এই রাজনৈতিক দলটি, তাদের জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধীদের বাংলাদেশের মাটিতে কি বলে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই ছিল এই বিএনপি রাজনৈতিক দলটি গঠনের। তারা সেটা করেছে। পরবর্তীতে 4 দলীয় ঐক্য জোট না, এই যুদ্ধ অপরাধীদের পতাকা, নানা ইস্যুতে দেখেছি। কিন্তু এবার যেভাবে তারা মানে কি বলে যে উলঙ্গ হয়ে নেমেছে, যে মুক্তিযুদ্ধের অপরাধী, মানবতা বিরোধী অপরাধী মুক্তিযুদ্ধের, তাদের বিচার নিয়েও এই বিএনপি আজকে প্রশ্ন তুলেছে।
আজকে তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। তারা একবার এই আদালত, কথিত আদালত নিয়ে কথা বলছে না, যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের বিচার হচ্ছে, সেটা নিয়ে তাদের কথা হচ্ছে না। তো তারা কিভাবে মুক্তিযুদ্ধের অর্জনকে ধারণ করবে, বা তারা সেটার কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা কাজে লাগাবে? অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা তাদের ছিল না, আদর্শিক কোনো কারণ নেই। একটি হচ্ছে জামাতকে আমি বারবারই বলি এটি একটি মানে ইসলামের নামে একটি ধোঁকাবাজি সংগঠন। আমি খুব মানে গবেষণা করে দেখেছি যে এরা ইমানের জায়গায় হচ্ছে এদের ইন্টারেস্ট, যেটা ওরা ইমান বলে, এটা মানুষকে ইন্টারেস্ট দেখায়, আর ওদের বিশ্বাসের যে জায়গা সেটা ওরা ভোটের জায়গায় নিয়ে গেছে। আর ওদের মেইন বিজনেসটা হলো ধর্মের নামে ব্যবসা। তো এই যে তিনটা জিনিস যেভাবে জামাত বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক সেই একই কায়দায় আজকে বিএনপি সেই তিনটা জিনিসের প্রতি ঝুঁকে পড়েছে। যে তাদের এই ইমান বাংলাদেশের মানুষকে বলছে যে ইসলাম অমুক তমুক অমুক, মানে ধর্ম কর্ম নানা বিষয়ে তারা ইঙ্গিত দিচ্ছে, আবার তারা ব্যবসা বাণিজ্য কিভাবে দখল করা যায় সেগুলো দখল করে নিচ্ছে। চেতনার কাছে তাদের কিছু নেই। আর এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তাদের অনুসারীরা মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি রাজনীতির মাঠে, তো তাদেরকে আপনি উপেক্ষা করে দেখেন। এটি একটি মজার ব্যাপার। আমি মানে একটু আগে এক জায়গায় বললাম যে বাংলাদেশে মাইনরিটিদের 8% ভোট, তো তারা একদিকে ধর্ম ব্যবসা করছে, ওয়াজ মাহফিলে যাচ্ছে, ভাষণ দিচ্ছে, ওয়াজ নসিহত করছে, পাকিস্তান থেকে আলেম মাওলানা এনে ভাষণ দেওয়া হচ্ছে, তাদের ভোট বাড়ানো হচ্ছে। আবার তারা 8% মাইনরিটি ভোটও তাদের দরকার, তারা সনাতনী সম্মিলন করে বেড়াচ্ছে। যেখানে 92% মুসলমানের ভোট, তাতে তাদের বিশ্বাস নেই। তারা দেখেন বিএনপি জামাত একের পর এক সনাতন মানে করে বেড়াচ্ছে, সম্মিলন করে বেড়াচ্ছে। খেয়াল করে দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে কিভাবে হিন্দুদেরকে বিশেষ করে হাইলাইটস করা যায়, তাদের সঙ্গে আছে এটা প্রমাণ করা যায়, সেটা প্রমাণের জন্য 8% ভোটের জন্য তো কেউ এটা করে না। এটা করছে তারা দিল্লিকে তুষ্ট করে, যে দিল্লি যাতে তাদের উপর মাথার উপরে হাত রাখে। তো স্রেফ তাদের দুজনের পলিসি এক, জাস্ট প্রতারণা করে জনগণের সঙ্গে ক্ষমতায় আরোহণ, এই ছাড়া বিএনপি এবং জামাতের আর কোনো কাজ নেই। আর তারা যে তোপের মুখে বা বিরোধের কথা যেটা বলছেন, এটাকে আমি বিশ্বাস করি না যে বিএনপি আর জামাতের মধ্যে কোনো বিরোধ আছে, এটা আমি বিশ্বাস করি না। তারা একই মায়ের দুই সন্তান, তাদের ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে, তাই আন্ডারস্ট্যান্ডিং করার জন্য তারা একটু একে অপরের বিরুদ্ধে বলছে। দেখবেন 2-1 দিনের মধ্যে তারেক রহমান, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেননি ডাকসু নির্বাচনে রাত 2-3টা পর্যন্ত ছাত্র দলের যুব দলের ছেলেরা ডাকসু ঘিরে রাখলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ঘিরে রাখলো, হঠাৎ করে সব উধাও। কেন? ওই যে লন্ডনের বার্তা, বাড়ি যাও ঘুমাও, আমি দেখে নিচ্ছি, ক্ষমতা তো বড়টা আমাদের, ছোটটাতে কি হবে। এটা হচ্ছে, আমি বলবো যে এটা ইউনুসেরই আরেকটা মেটিকুলাস ডিজাইন, তার শেখানো কাজই হচ্ছে, সেটি তারা মঞ্চায়ন করছে। আমরা শেষ দিকে চলে আসছি, তো আমরা 15 মিনিট আলোচনা করতে পারবো, 5 মিনিট করে। সুজাত ভাই, এই যে বাংলাদেশের রাজনীতিতে এখন আবার অনেক অস্থিরতা তো গত 15 মাস ধরেই চলছে, এখন এই ক্ষমতার টানাটানি অস্থিরতা, এর মধ্যে যে শেখ হাসিনার 3টি ইন্টারভিউ ছাপা হয়ে গেল, প্রকাশ হয়ে গেল বিশ্ব মিডিয়ায়, এবং 3টি বিখ্যাত মিডিয়ায় প্রকাশ হওয়ার পরে ওয়ার্ল্ড ওয়াইড বহু মিডিয়া সেই ইন্টারভিউকে রেফার করছে এবং রিপ্রিন্ট করছে অনেক মিডিয়া। তো এই কারণে কি রাজনীতিতে এখন আরো অস্থিরতা বাড়লো কিনা বাংলাদেশের রাজনীতিতে, তার প্রভাব পড়লো কিনা? অবশ্যই, এটা তো অবশ্যই প্রভাব পড়েছে। ওরা তো শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক, যার কারণে এত কিছু চলতেছে, যে জুলাই জঙ্গি সন্ত্রাস এগুলো হচ্ছে। আজকে আমি এটা পড়লাম, যে কি উপপ্রেস সচিব নামটা কি, কান্না নাকি টেরা, আবুল কালাম মজুমদার, না, সে বলতেছে যে রয়টার নাকি তার হারাইছে, গ্রহণযোগ্যতা হারাইছে। সে রয়টারে কাজ করতো, রয়টার এখন রয়টার নিউজও এদের আমাদের এই ডাস্টবিন এই যে আবুল কালাম এদের আপনার সব সত্য বলে, আর রয়টার নাকি এখন মিথ্যা বলতেছে, রয়টার নাকি তার গ্রহণযোগ্যতা হারাইছে। তারপরে কতটুকু এটা গ্রহণযোগ্যতা, তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত হলে পরে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সম্পর্কে ওরা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। ভয় তো পেয়েছি অবশ্যই। আজকে যে মির্জা ফখরুলের বক্তব্য কিন্তু অর্ধেক জামাত অর্ধেক শেখ হাসিনা, অর্ধেক, এই যে বিএনপি
জামাতের একটা টার্গেট আছে, শহীদ ভাই সুন্দর ব্যাখ্যা করে। জামাতের টার্গেট আমি বারবার কয়েকদিন বলেছি, তার টার্গেটটা হয়েছে এবং 72 থেকে স্বাধীনতা পড়তেই টার্গেট, সে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে, এটা জামাতের টার্গেট। সে ভুল প্রমাণ করতে চায়, বঙ্গবন্ধু ভুল ছিলেন সেটা প্রমাণ করতে চায়। এইটা হচ্ছে তাদের মূল টার্গেট, এটা হচ্ছে তাদের রাজনীতি। আজকে দেখবেন ডক্টর শফিক লন্ডনে দিয়েছে, সে বলেছে পাকিস্তানের তুলনা করছে দুর্নীতির সাথে আমাদের। আমি একটা লন্ডনে একটা সাংবাদিকদের সাথে কথা বলছি যে পাকিস্তানে ভালো ছিলাম, আজকে দেখবেন পাকিস্তানের মন্ত্রীরা ঘন ঘন আসতেছে, পাকিস্তানের সাথে চুক্তি হচ্ছে, অর্থাৎ পাকিস্তান সবচেয়ে খুশি হয়েছে 5 তারিখের সন্ত্রাসের পরে। সুতরাং তাদের বিএনপি কোন টার্গেট নেই, তাদের একটাই ক্ষমতা। আমাদের শুধু ক্ষমতা না, সে মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করতে চায়। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের রাজনীতির 2টা ভাগ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের। মুক্তিযুদ্ধের পক্ষে একমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই, এখানে কোনো নেতৃত্ব নাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে তাদের মধ্যে 2টি ধারা তো পরিষ্কার, একটি জামাত, একটা বিএনপি। এবং বিএনপিকে বাঁচতে হলে যদি বিএনপির পক্ষে সম্ভব না, কারণ তাদের যে নেতা সে বিক্রি হয় বিভিন্ন কারণে। এবং আরেকটা বিষয়, এখন বিএনপির নেত্রী কিন্তু জানজুয়া প্রজন্ম। তারেক বড় হয়েছে যে ক্যান্টনমেন্টে মুক্তিযুদ্ধের সময়, তারেকের মা ক্যান্টনমেন্টে ছিল। সুতরাং এখন যে নেতৃত্বে ফখরুলের বাবা রাজাকার ছিল, সুতরাং এখন যে নেতৃত্বটা বিএনপির মধ্যে আছে সেটা আমি বলি জানজুয়া নেতৃত্ব, জানজুয়া প্রজন্ম। সুতরাং এরা মুক্তিযুদ্ধের পক্ষের না। তারপর আমি বলতে চাই, যেহেতু সময় নেই আমি শেষ করতেছি, একটি কথা বলি, বিএনপিকে বাঁচতে হলে, এখনো যদি বাঁচতে চায় বিএনপিকে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে তার বক্তব্য বন্ধ করতে হবে এবং তাকে হয় মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক চেতনার পক্ষে, সঠিক ইতিহাসের, অথবা বিএনপি ওয়াইপ আউট হয়ে যাবে, বিএনপি থাকবে না। এই যে 2টি ধারা বললাম, এক ধারায় থাকবে হয় আমরা লড়াই জিতবো, আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করব, সেই নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ। অন্যদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি নেতৃত্ব দিবে কিন্তু জামাত, সেটাই বাস্তবতা। বিএনপি কোথাও নেই। সুতরাং বিএনপিকে বাঁচতে হলে সেই সিদ্ধান্তটা নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই ইন্টারভিউটি দেবার উনি অনুমতি পেয়েছেন, তখনই উনি বিভিন্ন গণমাধ্যমে যারা যোগাযোগ করছিলেন, ইভেন আমি গর্বের সঙ্গে বলতে পারি তার সঙ্গে আমারও একটা সম্পৃক্ততা ছিল, তো যারা যোগাযোগ করেছিলেন তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এবং তারা যেহেতু সশরীরে মাননীয় প্রধানমন্ত্রী এই ইন্টারভিউগুলো দেননি বা দিবেন না, দেওয়ার সুযোগ নেই, যে কারণে ইমেইলে প্রশ্ন চাওয়া হয়। এবং বিভিন্ন গণমাধ্যম, শুধু এই 3টি আপনারা বা আমরা দেখেছি যে 3টি গণমাধ্যম প্রকাশ হয়েছে এরকম না, আরো অন্তত 10টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকাশ হবে। এবং তারা বিভিন্ন সময়ে সিরিয়াল অনুযায়ী হচ্ছে যে বিভিন্ন সময়ে তারা অনুরোধ করেছেন বা আবেদন করেছেন সেই প্রশ্নগুলো নিয়ে উনি, কারণ একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তো চাইলেই বক্তব্য দেওয়া যায় না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যদি এটা বা যেটা ওই ইউনুসের যে প্রেস সেক্রেটারি বলেছে ডেপুটি, সেটা যে বলেছে ওটা গাধার মতো বলেছে যে 3টি ইন্টারভিউ, এটি যদি কোনো এজেন্সি করায় বা কোনো সরকার করায় তাহলে একই হওয়ার কথা। আপনি খেয়াল করে দেখেন 3টি গণমাধ্যমে 3টি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, 3 রকমের প্রশ্ন। ইভেন খুব তাড়াতাড়ি টাইমস ম্যাগাজিনেও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আসবে, সেটাও ভিন্ন ধারার ইন্টারভিউ। এবং আমি একটি বই লিখেছি, আপনি জানেন কিনা, যে আমি এবং ভারতীয় 2জন সাংবাদিক, আমাদের বইটি এখনো বাজারে আসেনি, সেখানেও আমরা প্রধানমন্ত্রীর কিছু কথোপকথন আমরা দিয়েছি ব্যক্তিগতভাবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বা দেখেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নয়, বিশ্ব রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটি একদিনে হয়নি, সারা পৃথিবী শেখ হাসিনাকে চেনে, যেমন চেনতেন বঙ্গবন্ধুকে। এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভারতের অনেকের সঙ্গে ডিবেট করি, যদি আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার অবস্থানে ভারতের প্রধানমন্ত্রী থাকতেন তা বহু আগেই বিনাশ হয়ে যেতেন। আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ করে শেখ হাসিনার মতো মানুষই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা বলে টিকে থাকতে। তো উনি যে মাপের জ্যোতি, যে মাপের মানে পরিমাণ
দ্রুতি উনি বিশ্ব দরবারে ছড়িয়েছেন ওনার শাসন আমলে, তা কিন্তু শুধু বিশ্বের বিভিন্ন দেশের ওই সরকার প্রধান সাংবাদিকরা জানেন, সাধারণ মানুষ জানেন। শেখ হাসিনা নামে একজন আইরন লেডি আছে। তো সুতরাং উনার ইন্টারভিউ পেতে চান না পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই। এই কানাখুড়া লেলারা যা বলছে, ল্যাংলারা যা বলছে, এর মানে হাস্যকর ছাড়া কিছু নাই যে শেখ হাসিনার ইন্টারভিউ। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতের অন্তত 50টি গণমাধ্যম বসে আছে, তারা তাদের সরকারের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ চাই। সুতরাং প্রধানমন্ত্রীর ইন্টারভিউর জন্য কাউকে লিখে দিতে হচ্ছে না। শেখ হাসিনাকে যদি এখন ভারত সরকার অনুমতি দেয় যে আপনি ইন্টারভিউ দেন, কালকে দেখা গেল বিবিসি, সিএনএন, আল জাজিরার এডিটররা এসে দিল্লি বসে পড়বে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আর শেখ হাসিনার বক্তব্য যেটা প্রকাশ হয়েছে, যেটা আপনি বললেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় ইফেক্টই শুধু হয়নি, এটা বিশ্ব রাজনীতিতে একটা নতুন ইফেক্ট তৈরি করেছে। নতুন করে বিশ্ব রাজনীতি ভাবতে শুরু করেছে যে উনি ওনার স্টার্ন থেকে এখনো বিচ্যুতি হননি। উনি 3টি কথাই বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্ট জঙ্গি হামলা হয়েছে, এই হামলার জন্য উনি দায়ী নয়, এটি মেটিকুলাস ইউনূসের মেটিকুলাস ডিজাইন দায়ী। উনি বলেছেন যে উনি যদি দেশ বিক্রি করতেন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারতেন। উনি বলেছেন যে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে একটা বিশ্বমহল, মানে আন্তর্জাতিক মহল, কুচক্রী মহল, তারা ষড়যন্ত্র করছে। উনি এ কথাটা 2024-এর আগস্টেও বলেছেন। তো এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের জন্য, এবং আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ঘটনা ঘটবে, সে খবরও অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ শরীফ ভাই, যেখানে শুরু করছিলেন শেষ করবো আমরা। আপনার 5 মিনিট সময় আছে, আমরা 5 মিনিটে শেষ করবো। 5 মিনিট লাগবে না। জননেত্রী শেখ হাসিনার যে বক্তব্য, আপনি দেখবেন এই বক্তব্যতে উনি ওনার লিগাল সাইডে উনি কভার করছেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনে এই যে ক্যাঙ্গারু কোর্ট, ওনার বিরুদ্ধে যে একটা টেনিকস্ট একটা সাজার ব্যবস্থা করে তাকে ডিক্লার দিয়ে দেওয়া, সেখানে কিন্তু তাদেরকে উনি তাদের এই মুভটা আন্তর্জাতিক পর্যায়ের যারা লিগাল এক্সপার্ট আছে তারা তো তার বক্তব্য দেখছে, শুনছে, বুঝছে। তাদের কাছে এটা ক্লিয়ার যে নেত্রীর বক্তব্যের পরে তারা পরিষ্কার যে এই সরকার একটা অবৈধ সরকার। এই সরকার অবৈধভাবে একটা দুরভিসন্ধি করে শেখ হাসিনাকে এটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে একটা কেস সাজিয়েছে। এটা কোনো এই কেসের কোনো মেরিট নাই, এটার এই মেরিট নাই, এরা বেআইনি। এই সব জিনিসগুলো কিন্তু নেত্রীর বক্তব্যের ভিতরে, শেখ হাসিনার বক্তব্যের ভিতরে উনি প্রমাণ করে দিচ্ছেন। উনি ক্যাটাগরি বলে দিচ্ছেন যে রাষ্ট্র কিভাবে চলে, সে রাষ্ট্রের অধীনে যারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদের কি ম্যান্ডেট আছে, তারা কি করতে পারে। তারপরে সিচুয়েশন তৈরি হলে সেখানে বসে তাদের এক পাওয়ার আছে যে তারা কি সিদ্ধান্ত নিতে পারে। তারা যখন তাদের লাইফ থ্রেটেন্ড হয়ে যায় তখন তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে লাইফ সেভ করার জন্য। এই ক্যাটাগরিক্যালি উনি এই জিনিসগুলো বুঝাই দিয়েছেন ওনার এই বক্তব্যে, ওনার এই ইন্টারভিউতে। এটা কি প্রভাব ফেললো আসলে বাংলা রাজনীতির? এটা বিশাল প্রভাব। এটা বুঝতেছে, যেমন ধরুন এই ইউনূস সম্পর্কে তো আমার আসলে ইউনূস ইজ এ কনফার্ম লায়ার। সে আপনার ইয়ার সাথে দেশ বিক্রি করে দিতে পারে, যে সে মাকে বিক্রি করে দিতে পারে। এই ভদ্রলোক সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, তবে তার পাশে যারা আছে, তার পাশে কিছু 2-1 লোক আছে ষড়যন্ত্রকারী যারা দেশ বিক্রি করতে চায়, তাদের কাছে কিন্তু মেসেজটা চলে গেছে। যারা মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে, যে জামাতের লোকেরা তাকে ফাঁসি দিতে চায়, তাদের কাছেও মেসেজ চলে গেছে যে তারা যে কোর্ট বসিয়েছে, এই কোর্টকে চ্যালেঞ্জ হয়ে গেছে এই বক্তব্যের ভিতরে। কোর্ট তো পৃথিবীতে আরো কোর্ট আছে, আন্তর্জাতিক কোর্ট তো এইটাকে আন্তর্জাতিক কোর্ট বলে না। এটা 71-এর যে মানবতা বিরোধী অপরাধ,
তাদের জন্য এইটা করা হয়েছিল। এরা তো এটাকে অপব্যাখ্যা করে এটা তাদের এখতিয়ার বহির্ভূত, তাদের কোনো ম্যান্ডেট নাই, তাদের সাংবিধানিক কোনো তাদের পার্লামেন্টের কোনো কিচ্ছু নেই। তারা এই যে যা কিছু এই যে করতেছে এইগুলো কোথায় পাশ করবে কোনো কিছুর ঠিক নাই, অথচ তারা কাজ করে চলছে। তো এইখানে তাদের যে অন্তঃসার শূন্য যে যুক্তিগুলো, এগুলো যে কোথাও পৃথিবীর কোনো আদালতে টিকবে না, এই কথাটাই নেত্রী তার বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন। এই জন্য এদের তো কাঁপুনি উঠছে, এরা তো বুঝছে, এদের তো লেখাপড়া জানা লয়ার দু একজন আছে, এদের পিছনেও আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা এটা সবাই জানি, দিবালোকের মতো পরিষ্কার ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ইউনূস, ডক্টর কামাল হোসেন এবং ওসমান ফারুক বিএনপির, তারা তো বছরের পর বছর ওই আমেরিকায় পড়ে থাকতো, আমেরিকার রিপাবলিকান, আমেরিকার ডেমোক্র্যাট এবং আমেরিকার ডিসিশন মেকারদের বোঝানোর জন্য যে শেখ হাসিনা থাকলে ইউনূস বাঁচবে না, শেখ হাসিনা থাকলে ইউনূস জেলখানায় থাকবে, এই ল্যাঙ্গুয়েজে তারা বুঝাইছে। তো এইখানে আপনার চিন্তার কোনো কারণ নাই যে ইউনূসের পাশে ভালো লয়ার নাই, ইউনূসের পাশে অনেক ভালো ইন্টারন্যাশনাল লয়ার আছে। তারা বোঝে যে শেখ হাসিনা কতটা ম্যাচিউরড চাল দিছে এই আন্দোলন। এই ঠিক যখন ওরা একটা ক্যাঙ্গারু কোর্টে একটা ফার্সিক্যাল করতে যাচ্ছে, সেটার যে রায় তৈরি করতেছে এদের, সেই সময় এই বিবৃতিটা, তার এই সাক্ষাৎকারটা কতটা ইফেক্টিভ, ওটা যারা তার বিরুদ্ধে ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে তারা বুঝতে পারছে যে ঘটনাটা কি হলো। এই জন্য ওদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আর কিছু অরবাসিন আছে, রয়টারকে বলে তাদের নিয়ে কি জানো, তাদের ক্রেডিবিলিটি নিয়ে সমস্যা। বললো যে, খোকন ভাই বললো যে তাদের সে ক্রেডিবিলিটি, তারপরে আরো কি যে এই চামচিকে গুলো যে কি বলে, যে পৃথিবীর যারা ইন্টারন্যাশনালি রেপুটেড গণমাধ্যম তাদের সম্পর্কে একটা কথা বলে ফেলে। শেখ হাসিনার তো বললো, খোকন বললো যে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ভারতেই তো প্রায় শতাধিক ওয়ার্ল্ড রিকগনাইজ মিডিয়া আছে, তারা পায় নাই।